দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। একেবারেই লন্ডভন্ড একটা অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। রেমিটেন্স না এলে সরকারে টিকে থাকা মুশকিল ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সাথে আলোচনায় তিনি জানান, এমনকি বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধেরও কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস আক্ষেপ করে বলেছেন, বাংলাদেশিরা যেই দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে, এমন প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিয়ে ইতালিতে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইবার পাড়ের রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রবাসীদের অবদানের কথা। জানান, অভ্যুত্থানের পর গঠিত সরকার অর্থনীতিকে পেয়েছিল একদম তলানিতে, কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অন্তর্বর্তী সরকারকে শক্তি জুগিয়েছে। এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এই আলোচনায় ইতালি সরকারের তরফ থেকে পাওয়া প্রবাসীদের ব্যাপারে কিছু অভিযোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রবাসে কাউকে যেন অসৎ উপায় অবলম্বন করতে না হয়, সে পথ বের করতে হবে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি করছে, বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না, এটার থেকে নিষ্কৃতি বলে আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক। মঙ্গলবার রোমে ডব্লিউএফপির ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রধান জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাওয়ের মহাপরিচালকের কাছে ৩টি নতুন খাতে সহায়তা চেয়েছেন। রোমে ফাও সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিশেষ করে স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে কথা হয়। ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পোর পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায়, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন তালিমুল কোরআনের উদ্যোগে বাহরাইনে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জানুল আবেদিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন মাওলানা পেয়ার আহমেদ, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, কবির আহমেদ, মিজানুর রহমান সহ অনেকেই। অন্যদিকে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, নোমান সিদ্দিকী, স্বপন মজুমদার, আলী তালুকদার, মাহির সহ আরও অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের লেবানন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান আহ্বায়ক এবং রনি মল্লিককে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বনি আমিন এবং আবু বক্করকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবাসী কল্যাণ সম্পাদক খলিলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সদস্য সচিব হাসমত আলী, অর্থ সম্পাদক হারুনুর রশিদ এবং বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। নিউ ইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুকলিন বেলাল মসজিদ অ্যান্ড ইসলামিক স্কুলের ইমাম ডক্টর মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি। অনুষ্ঠান পরিচালনা করেন চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। আয়োজনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ সহ অন্যরা। ফিরতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে জয়ের সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। শেষ দিকে 10 জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে হামজা আর সৌমিত্রা।
দলের হয়ে সমতা সূচক গোলটি করেন রাকিব হোসেন। এই ড্রয়ে 4 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট মাত্র 2, আর তাতে মূল পর্বের সম্ভাবনা কার্যত শেষ লাল সবুজ দলের। আসরে টিকে থাকতে জয় অনিবার্য এমন ম্যাচে জামাল ফাহমিদুলকে ছাড়া 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ছাদ বন্ধ মাঠে খেলার অভিজ্ঞতা নতুন, কাইতাকে প্রায় 46,000 দর্শকের উপস্থিতিতেও বুক চিতিয়ে লড়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে কাজে লাগাতে পারেনি। 35 মিনিটে তারিক কাজী ডি বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করলেন না ম্যাথু এলিয়ট, পিছিয়ে যায় বাংলাদেশ। 43 মিনিটে বল ডি বক্সে বিপজ্জনক হবার আগেই যেভাবে ক্লিয়ার করলেন হামজা, তাতেই বুঝিয়ে দেয় তিনি কতটা বিশ্বমানের। প্রথমার্ধের শেষ দিকে হামজার প্রচেষ্টা আবারও প্রতিহত হলে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে সোহেল রানাকে বসিয়ে জামাল ভুইয়া মাঠে নামেন। 72 মিনিটে ফাহমিদুলের প্রচেষ্টা জালের ঠিকানা না পাওয়ায় সমতায় ফেরা হয়নি। 75 মিনিটে সমিত সোমকে ফাউল করে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় হংকং, তাতে দুর্বল হয় স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ভাগ্য সহায় না হয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আফসোস আর আক্ষেপ নিয়ে কাইতাক স্টেডিয়াম থেকে বাংলাদেশ ফিরে যাবে তাদের ঘরে, কিন্তু কিছু সহজ সুযোগ বাংলাদেশ যদি কাজে লাগাতে পারত তাহলে নিশ্চিতভাবেই এই ম্যাচে জয় নিয়ে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে মূল পর্বে আশা বাঁচিয়ে রাখত টিম বাংলাদেশ। কাইতাক স্টেডিয়াম থেকে মেহেদী নাইম, যমুনা স্পোর্টস। 1 বছরের ব্যবধানে মসুর ডালের দাম বেড়েছে প্রায় 10 ভাগ, আর গত 1 মাসে কেজিতে 20 টাকা। এই দাম ছোট দানার অর্থাৎ সরু মসুর ডালের। ব্যবসায়ীদের যুক্তি, আগের চেয়ে চাহিদা বেড়েছে, কিন্তু সেই তুলনায় ভারতীয় পণ্যের আমদানি কম। তার উপর বিদেশি ডাল আমদানিতে নতুন শুল্ক আরোপ করেছে প্রতিবেশী। সেই চালান ট্রানজিট হয়ে বাংলাদেশে আসলেও বাড়তি দাম গুনতে হচ্ছে, যদিও স্থিতিশীল অন্যান্য ডালের দাম। বাংলাদেশের জনপ্রিয় খাবার মসুর ডাল। ভাত কিংবা খিচুড়ি এই আইটেম না থাকলে যেন আহারে মন ভরে না। এই মুহূর্তে দেশে মসুর ডালের চাহিদা প্রায় 7 লাখ টন, যার মাত্র 3 ভাগের 1 ভাগ দেশে উৎপাদন হয়। বাকি পুরোটাই আসে ভারত, অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডা থেকে। সেই মসুর ডালের দাম গত 1.5 মাস ধরে লাফিয়ে বাড়ছে। কিছুদিন আগেও খুচরা বাজারে যে পণ্যের কেজি ছিল 125 টাকার আশপাশে, এখন তা 150 টাকা। যদিও মাঝারি সাইজের দেশি মোটা ডালের দাম আগের মতোই 95 থেকে 100 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খুব একটা আলোচনা নেই মুগ, খেসারি ও বুটের ডাল নিয়ে। গত বছর ধরেন আপনি 90 টাকার নিচে ছিল মসুরি ডালটা, এবারে ধরেন আপনি 100-র উপরে পার হয়ে গেছে, পারলে 130 এরকম পার হয়ে গেছে। ইন্ডিয়ান যে একটা ডাউল আছে ক্যাঙ্গারু ডাউল, এটা ওটা অনেক বাইরে গেছে, পার কেজিতে প্রায় 20-25 টাকা বাইরে গেছে। যেটা 130 টাকা বিক্রি করতাম, 35 টাকা বিক্রি করতাম, এখন বিক্রি করা লাগতেছে 160 টাকা। রোজার 5 মাস আগে ডালের দাম কৌশলে বাড়িয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিয়ে এখন বিস্তর আলোচনা, যদিও সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন ডিলাররা। জানালেন মসুর ডালের সবচেয়ে বড় রপ্তানিকারক কানাডা, আর তার সবচেয়ে বড় ভোক্তা ভারত। পশ্চিমা সেসব চালানের কিছু বাংলাদেশেও আসে, কিন্তু খরা ও তাপমাত্রা বাড়ার কারণে কানাডায় উৎপাদন কমেছে, দাম বেড়েছে। তার উপর বিদেশি ডালের উপর 10% নতুন শুল্ক আরোপ করেছে ভারত, তাই খরচ কুলাচ্ছে না। দেশি যে পণ্যটা মসুরিটা আছে, এটা এখন বর্তমান দেশি বিক্রি হয় না, দেশি মানে সিদ্ধে কেলেম দেয়, এটা সিদ্ধ হয় না। এর জন্য ইন্ডিয়ান মালটার উপর খুবই মানুষ আগ্রহ বেশি। বাজারে ক্রাইসিস আছে বলতে এটা ক্রাইসিস না, এটা ইন্ডিয়া থেকে আসে। আমাদের দেশে যেটা হয় এটা 2-3 মাস চলে, দেশি যে ডালটা। ইন্ডিয়ান ডালটা ওই কারণে সমবেত যে কারণে রেগুলার আসার কথা ওইভাবে আসতেছে না, যার ফলে আমরা কিনতেছি আমাদের এখান থেকে ইম্পোর্টাররা বেশি দাম দিয়ে, ওনাদের থেকে আমরা নিচ্ছিও বেশি দাম দিয়ে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সার্বিক ডাল আমদানিতে হাতবদল হয়েছে 20,000 কোটি টাকা, যার বড় অংশই মসুর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।